আমার নাম তাইমুর হাসান শুভ। আমি নিউজ 24 টেলিভিশনের হেড অফ ইনভেস্টিগেশন হিসাবে কাজ করছি। তো তুমি যেটা আমাকে প্রশ্ন করছিলা যে আসলে মানব পাচারটা কেন হচ্ছে, মানে কারা যাচ্ছে, কেন হচ্ছে। তো আমরা দেখি যে রোহিঙ্গারা যাচ্ছে টেকনাফ, শাহপরীর দ্বীপ, কক্সবাজার দিয়ে। তো যদি বলি যে আসলে কেন যাচ্ছে, এইটার উত্তর একটা হতে পারে যে একটা রোহিঙ্গারা তো আসলে আমাদের দেশে রিফিউজি হিসেবে আসছে। প্রথম বিষয়টা হচ্ছে তাদের কোনো আসলে ভূমি নাই। তারা যে রোহিঙ্গা, তাদের দেশটা কি, এটা কিন্তু তাদের দেশ না। তারা আসলো মিয়ানমার থেকে এই দেশে এসে তারা রোহিঙ্গা, তারা রিফিউজি হিসেবে আসলো, কিন্তু তাদের তো স্বাধীনতা নেই। একটা জাতি হিসাবে, একটা মানুষ হিসাবে, স্বাধীন নাগরিক হিসাবে যে সুবিধা পাওয়ার কথা, সে তার 5টা মৌলিক চাহিদার নিশ্চয়তা পাবে রাষ্ট্র থেকে। নানা রকমের চাহিদার যে নিশ্চয়তাগুলি থাকে, এই কোনো নিশ্চয়তাই কিন্তু বাংলাদেশে নাই তাদের। আসলে বিভিন্ন এনজিও তাদেরকে যা দিচ্ছে, এইটা আসলে মানে এইটা দিয়ে একটা মানুষ চলতে পারে না। এইটা দিয়ে আসলে কোনো মানুষই আসলে চলতে পারে না। আমাদের দেশে যদি আমরা বলি যে বর্তমান প্রেক্ষাপটে একটা রিকশাওয়ালা যে পরিমাণ ইনকাম করে, এই টাকাটাও কিন্তু ওদের হাতে নেই। তো একটা হচ্ছে তারা অর্থনৈতিক মুক্তি চায়। অর্থনৈতিক মুক্তি পেলে তারা হয়তো বা তাদের যে মৌলিক চাহিদাগুলি সেগুলি পূরণ করতে পারে। তারা একটা নিরাপদ বাসস্থান চায়, তারা তাদের শিক্ষাটা চায়, তারা তাদের স্বাস্থ্য খাতে তাদের অবস্থাটা দেখতে চায়। এইভাবে যদি 5টা মৌলিক চাহিদার কথা বলি, সব চাহিদা হয়তো বা আমরা বাইরের দিক থেকে দেখতে পারলো এটা আসলে মানে অ্যাপ্রোপ্রিয়েট না তাদের জন্য। তাদের ভূমি নাই, যেহেতু স্বাধীনতা নাই, তাদের অর্থনৈতিক স্বাধীনতা নাই। এই 2টা জিনিস খুঁজতে গিয়ে তারা আসলে বিভিন্ন দেশে যাওয়ার কথা ভাবে। আরেকটা দেশে গেলে যে নাগরিকত্ব পাবে, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু আরেকটা দেশে গেলে তারা এতটুকু জানে যে তাদের একটা অর্থনৈতিক স্বাধীনতার জায়গা তৈরি হবে, এবং অর্থনৈতিক স্বাধীনতার জায়গাটা যখন তৈরি হয়, তখন মানুষ কিন্তু মানে তার সমস্ত মনোকামনা, তার চাহিদাগুলো পূরণ করতে পারে। ফলে তারা যেতে চায় দেশের বাইরে। এখন এই যে তারা যেতে চায়, এখন যাওয়ার আসলে তাদের টাকাটা কি? আমরা তো প্রথমেই বলছি যে তাদের হাতে কোনো টাকা নেই। তো তাদেরকে কিন্তু আবার স্থানীয় যারা মাদক ব্যবসায়ী, যারা অস্ত্র ব্যবসায়ী, যারা নানা রকমের নিষিদ্ধ কাজগুলি করে, এই নিষিদ্ধ কাজগুলোর জন্য তাদেরকে ইনফ্লুয়েন্স করে। তারা এটার ক্যারিয়ারটা হয়। তারা হয়তো বা মাদক নিয়ে আসতেছে, কখনো ইয়াবা বিক্রি করতেছে, কিংবা বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে, অস্ত্র ব্যবসার সঙ্গে, যে কোনো ধরনের চুরি ডাকাতি। আমরা প্রায়ই শুনি যে টেকনাফের দিকে প্রচুর অপহরণ হয়। হ্যাঁ, তো এই ধরনের সমস্ত ধরনের অপরাধের সঙ্গেই তারা যুক্ত হয়ে যায়। এবং এই যুক্ত হওয়ার পেছনের কারণ কিন্তু একটাই, তারা যে অর্থনৈতিক স্বাধীনতা চায়। সেই অর্থনৈতিক স্বাধীনতা পেতে হলে তো তাকে অর্থ দরকার। সেই অর্থটা কামানোর একটা পন্থা হচ্ছে এই অপরাধগুলো। এই অপরাধের পয়সাটা পেলে কেউ হয়তো বা দেশে থাকে, কিন্তু বেশিরভাগ মানুষই তখন দেশের বাইরে যেতে চায়। দেশের বাইরে গিয়ে সে তার একটা নিজের জীবন গড়তে চায়। ফলে এসব কারণে আসলে মানব পাচারটা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে রোহিঙ্গারা দেশের বাইরে চলে যাচ্ছে, কখনো ট্রলার ডুবিতে তারা মারাও যাচ্ছে। কিন্তু এরপরেও তারা ঝুঁকিটা নিচ্ছে। কারণ কেন? তারা যে অপরাধটা করে, এই অপরাধেও কিন্তু বাংলাদেশের ঝুঁকি থাকে। এই অপরাধে ধরা পড়লেও তারা জানে তাদেরকে জেলে যেতে হয়। তো তারা ওই পর্যন্ত আসলে রিস্কটা নিয়ে ফেলে যে আমি যদি এরপরে বেঁচে থাকি, অন্তত আমি যদি মালয়েশিয়া যেতে পারি, আমি যদি থাইল্যান্ড, মালদ্বীপে যেতে পারি, তাহলে অন্তত আমার হয়তো বা কোনো না কোনোভাবে অর্থনৈতিক একটা মুক্তি হবে। তারপর আমার পরিবারটাকে ভালো থাকবে, তাদেরকে ভবিষ্যতে নিয়ে যেতে পারবো। হয়তোবা যেই দেশগুলিতে আসলে সহজে নাগরিকত্ব পাওয়া যায়, ওই দেশগুলির দিকে তাদের টার্গেট থাকে যে তারা হয়তোবা এই মধ্যমপন্থী দেশগুলিতে যাওয়ার পরে হয়তোবা উন্নত দেশগুলিতে তারা ট্রান্সফার হতে পারে কিনা, এইভাবে তারা আসলে মাইগ্রেট হওয়ার চেষ্টা করতে থাকে। এটা হচ্ছে আমরা দেখি আর কি সাদা চোখে। এরপরের প্রশ্নটা, পরের প্রশ্ন হচ্ছে, এনজিও তো একটা এইড দিচ্ছে, হ্যাঁ, বাংলাদেশ গভর্নমেন্ট হোক যে কোনো দেশের গভর্নমেন্ট, যেখানে রোহিঙ্গারা আছে আর কি, তারা একটা আশ্রয় দিচ্ছে। হ্যাঁ। তো এদের কোনো দায়বদ্ধতা আছে কিনা? কারণ সবাই জানে যে এই জায়গাটাতে, যে জায়গাটাতে ওরা বসবাস করছে, যে জায়গাটা আমরা ওদেরকে দিয়েছি থাকার জন্য, সেখানে সন্ত্রাস বাড়ছে, হিউম্যান ট্রাফিকিং বাড়ছে। এই গল্পটা একদম কারোরই অজানা না। এগুলো ঠেকানোর জন্য সরকার কিছু করছে কিনা, কিংবা এই যে এনজিও গুলো যাদের এইড দিচ্ছে, কোনো না কোনো ভাবে এরাই ইনফ্লুয়েন্স করছে কিনা, কিংবা তাদের আসলে
আলটিমেটলি এই হিউম্যান ট্রাফিকিংটা ঠেকাইতে কি করা উচিত ছিল? নানা রকম ক্যাম্পেইনও তো করে, কিন্তু সেগুলো তো কার্যকরী না। তো কার্যকরী কি না। করা উচিত ছিল যেটাতে অ্যাটলিস্ট এটা না হতো? এনজিও যেই এইডগুলি দেয়, আমরা আমরা বলি অনেক বড়ভাবে যে এনজিও ট্রিলিয়ন ডলার বাংলাদেশে দিয়েছে, কিন্তু আসলে একটা মানুষের জন্য সেই পয়সাটা কি আসলে ঠিক? আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে মানে এনজিও যে এইডটা দিচ্ছে, এটা আসলে একটা মানুষের জন্য মানে খুবই স্বল্প, এটা খুবই কম। এটা দিয়ে একটা মানুষ স্বাভাবিক জীবনযাত্রা মানে হতে পারে না, স্বাভাবিক জীবনযাত্রা চালানোর জন্য এটা মানে ঠিক নাই, খুবই স্বল্প। এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও যা দেয়া হচ্ছে এটার পরিমাণও খুবই কম। তো একটা সাধারণ মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য তার তো চাহিদা লাগে, এই চাহিদার থেকে যদি তার যোগান কম হয়ে যায়, তার চাহিদা কিন্তু পূরণ হচ্ছে না। সে হয়তো বা আমরা ধরে নেই যে একটা মানুষের ক্ষুধা লেগেছে, তার আসলে এই সময় ভাত খেয়ে বাঁচতে হবে, কিন্তু আমরা জানি যে তার ভাতই লাগবে, কিন্তু তার ভাত আমি দিতে পারছি না, কিন্তু তাকে বাঁচিয়ে রাখার জন্য আমি স্যালাইন দিচ্ছি। কিন্তু স্যালাইন আর ভাত তো এক না। স্যালাইনে হয়তো বা সে বেঁচে থাকবে, কিন্তু ভাতের কাজটা স্যালাইন করবে না। একই অবস্থায় আমাদের এইখানে যে রিফিউজি আমরা বলছি, যারা রোহিঙ্গা এসেছে, তাদের অবস্থাটাও কিন্তু একই অবস্থা। তো এনজিও গুলো এই দিচ্ছে, কিন্তু এদের তো কর্মসংস্থান লাগবে, একটা অর্থনৈতিক মুক্তি লাগবে, তারা স্বাভাবিক মানুষের মতো একটা জীবনযাত্রা চায়। যার কারণে আমরা প্রায়শই দেখি যে তারা নানা রকমের অপরাধের সঙ্গে যুক্ত হয়, সেই অপরাধের ফলে আমরা সমস্যায় পড়ছি। কিন্তু তাদের যে কর্মসংস্থান, তাদের যে অর্থনৈতিক মুক্তি, এটা কিন্তু আমরা কখনোই দিতে পারি নাই, পারছিও না। যেমন আমরা যদি এর আগের একটা ব্যাকগ্রাউন্ডের কথা বলি, শুধু রোহিঙ্গা না, বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিরাও আছে। এখন পর্যন্ত গত 54 বছরেও সেই আটকে পড়া পাকিস্তানিদের জন্য আমরা কোনো কর্মসংস্থানের যোগান দিতে পারিনি, যার ফলে আমরা দেখি যে প্রায়শই আমরা শুনি যে তারা মাদক সন্ত্রাসের সঙ্গে যুক্ত, মাদক বিক্রির সঙ্গে, এবং নানা রকমের অপরাধ। একই ক্ষেত্রটা রোহিঙ্গাদের ক্ষেত্র। তারা এই রিফিউজিরা তারা আসলে কি করবে? তারা নানা রকম ধরনের মানে অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, এইড কম, ফলে বাড়ছেই, অপরাধ বাড়ছেই। এখন এটা থেকে আসলে আমরা যদি বলি যে আসলে তাদেরকে তাহলে আমরা কিভাবে এখান থেকে বের করে নিয়ে আসতে পারি? মানে সরকার, রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থাগুলো, ইভেন আমাদের ন্যাশনাল কিছু এনজিও আছে, তারা কি ধরনের ভূমিকা রাখছে আসলে? তারা শুধুমাত্র এই যে বললাম খাবারের বদলে তারা স্যালাইনটা দিচ্ছে, কিন্তু এর বিপরীতে আসলে আর কিছুই দিচ্ছে না। তো যার কারণে রোহিঙ্গারা অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে কি করণীয় দরকার ছিল? করণীয় হচ্ছে অবশ্যই মানে এই রোহিঙ্গা যারা, এই রিফিউজি যারা, তাদেরকে অবশ্যই আগে কর্মসংস্থানের দিকে মানে মনোযোগ দেওয়াটা দরকার ছিল, যে তারা অন্তত ক্যাম্পের ভেতরে থাকলেও যেন তাদের একটা স্বাধীনতা থেকে অর্থনৈতিক জায়গায় তারা যাতে স্যালাইন না, তারা খাবারটা পায় প্রপার, তাহলে তাদের পেটটা যদি যখন ভরা থাকবে, তারা যখন তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারবে, তারা তখন অপরাধ থেকে ফিরে আসবে এবং তারা ওই কাজের দিকে মনোযোগ দিতে পারবে। কিন্তু এই ধরনের আসলে কাজের কোনো কর্মক্ষেত্র তৈরি করতে পারেনি সরকার। হ্যাঁ, যার কারণে বারবার একই ধরনের ঘটনা ঘটছে। এবং আমার ধারণা, মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার ধারণা, যতদিন আমরা তাদের জন্য কোনো ভালো কর্মসংস্থান তৈরি না করতে পারবো, কর্মের জায়গা তৈরি না করতে পারবো, তারা এই অবস্থাতেই থাকবে এবং এটা আসলে অপরাধের প্রবণতা আরো বাড়তে থাকবে। যেমন শুরুর দিকে যখন রোহিঙ্গা এসেছিল, তখন এক ধরনের অপরাধটাই ছিল। সেটা কি ছিল? সেটা শুধু মাদক। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে মাদকের সঙ্গে যুক্ত হয়েছে অস্ত্রের সঙ্গে যুক্ত হয়েছে অপহরণের সঙ্গে যুক্ত হয়েছে মানব পাচারের সঙ্গে এখন ছিনতাই, ডাকাতি। এর সঙ্গে আবার নতুন করে যুক্ত হয়েছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে গোল্ড, স্বর্ণ পাচারের সঙ্গে তারা যুক্ত হয়ে গেছে। স্বর্ণ পাচারের পরে এখন তারা প্রস্টিটিউশনের সঙ্গেও ঝুঁকছে। অর্থাৎ মানে প্রথমে যদি আমরা বলি যে এক ধরনের অপরাধ ছিল, এখন সেটা 7 থেকে 10 রকমের মানে এই অপরাধের ভ্যারিয়েশন ক্রিয়েট হয়েছে। এটা বাড়তেই থাকবে আসলে, যতক্ষণ পর্যন্ত না তাদেরকে আমরা অর্থনৈতিক মুক্তি না দিতে পারি। তো এই রাষ্ট্র এবং এনজিও গুলোরও উচিত আসলে তাদের কর্মক্ষেত্র তৈরি করা, তারা যাতে কোনো কাজে ব্যস্ত থাকে সেই কাজগুলি গ্রহণ করা। এটা ছাড়া আসলে কোনো বিকল্প নেই। এক তো যতটুকু শুরুর দিক থেকে যদি শুরু করি, যে 17তে কিংবা 16-17তে ওখানে একটা ভঙ্গুর দশা ছিল, মানে আমাদের হোস্ট কমিউনিটিকে ইয়েতে। এরপরে রোহিঙ্গারা আসলো, আর ইভেন আমরা হোস্ট কমিউনিটি কি দেখতেছে যে একটা এইডের ট্রাক প্রতিনিয়ত যাচ্ছে। তার মানে ওদের মনে ধারণা যে
আমরা নিজেরা খেতে পাচ্ছি না, হ্যাঁ। আর আমাদের রাষ্ট্র ইভেন ইন্টারন্যাশনাল ফোকাসটা ওইদিকে, ওদেরকে সবাই হচ্ছে গিয়ে হেল্প করছে, কিন্তু আমরা এখানকার আমাদের ন্যাশনালিটি আছে, বাট আমাদেরকে হেল্প করছে না। হ্যাঁ, তো হ্যাঁ। ওই জায়গা থেকে ওরাও যেমন ইকোনমিক্যালি ডেভেলপ করতে পারে নাই, ইভেন ডেভেলপ ছিল না, এরাও ছিল না। তো এখন দুইটা কমিউনিটি চাচ্ছে ফ্রিডম ইকোনমিক্যালি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, একটা কমিউনিটি তো আপনার মানব পাচার করছে, সেটা হোস্ট কমিউনিটি, আর ওরা স্ব ইচ্ছায় মানব পাচার হচ্ছে স্বাধীনতার জন্য, ঠিক আছে। কিন্তু আপনি যে বললেন প্রস্টিটিউশনের কথা, হ্যাঁ, আমাদের কাছে কি এক্স্যাক্টলি কোনো ডাটা আছে কিনা যে এতগুলো মানুষ প্রস্টিটিউশনের সাথে জড়িত হয়ে গেছে? কারণ ওরা কিন্তু আমরা বারবারই বলছি যে এখানে প্রায় 1 মিলিয়ন রোহিঙ্গা আছে, এটা আমরা প্রায় বলছি। তো এর মধ্যে তো আরো বাচ্চা হয়েছে অনেকের, হ্যাঁ বাড়ছে। তো আমাদের কাছে আসলে একজাক্টলি ডাটা আছে কিনা যে এখন রোহিঙ্গা ক্যাম্পে আদৌ কতটুকু মানুষ আছে, কিংবা কয়জন এই প্রস্টিটিউশনে কিংবা কয়জন অস্ত্র ব্যবস্থার সাথে জড়িত আছে কিনা আপনি সব জানাবেন। বিষয়ে নেই, হ্যাঁ, হয়তো বা প্রস্টিটিউশনের সঙ্গে দুই একটা স্পেশালাইজড এনজিও হয়তো বা কাজ করে, তাদের কাছে ডেটা থাকতে পারে, কিন্তু অস্ত্রের বিষয়টা আমরা বলছি, মাদকের বিষয়টা, এটা নিয়ে সরকারের কাছে এবং এনজিওর কাছে কোনো ডাটা নেই, কোনো ধরনের ডাটা নেই। একটা দুইটা তিনটা সেগমেন্টে আমি যতটুকু জানি যে ডাটা থাকতে পারে। একটা হচ্ছে এইডস, স্বাস্থ্যের ঝুঁকি, রোহিঙ্গারা তো এইডস সঙ্গে নিয়ে আসতো এবং এটা ব্যাপক হারে ছড়াচ্ছে, এইটা নিয়ে তাদের কিছু কাজ আছে। এবং প্রস্টিটিউশনে কি পরিমাণ মেয়ে বাইরে কাজ করছে, এটা হয়তো বা একটা মানে আচ্ছা ডাটা আছে, কিন্তু পূর্ণাঙ্গভাবে ডাটা আসলে কারো কাছেই পাওয়া যাবে না আমার ধারণা। আচ্ছা, আরেকটা মানব পাচারও হচ্ছে দীর্ঘদিন ধরে, আমরা দীর্ঘদিন ধরে জানি, এবং প্রত্যেকটা দেশেই হয়, ওরাও টিকে আছে। সময়ের সাথে সাথে আপনি বলছেন যে বাড়ছে। এখন এই যে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, এই পরিবেশটা আসলে কিভাবে সহায়তা করতেছে? মানে হোস্ট, মানে ওরা একটা টাকা নির্দিষ্ট অ্যামাউন্ট, যেটা সন্ত্রাসের সাথে আপনি বললেন যে হ্যাঁ, জড়ায় ওরা একটা টাকা দিচ্ছে না, এই যে একটা মানে 7-8 জনের একটা টিম, ছোট ছোট টিম তৈরি হচ্ছে, আপনার কি মনে হয় যে এটা ডে বাই ডে বাড়ছে, কিংবা আবার ধরাও পড়ছে ওরা একটা পর্যায়ে পড়ে, কিংবা আপনার কি মনে হয় মিয়ানমারের কেউ এখানের সাথে সহায়তা করছে কিনা? কারণ আমি যতটুকু জানি যে ওইখান থেকেও যদি সহায়তা না থাকে, কারণ একটা পর্যায় পর্যন্ত বাঙালিরা গিয়ে তাদেরকে সাপোর্ট দিতে পারে, ওখানে একটা টিম দরকার পড়ে, তারা তারপর একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত সাপোর্ট দিবে। তো রোহিঙ্গারাও কিন্তু জানে যে আমরা এটার মধ্যে দিয়ে যাব, আমি ফিরেও আসবো কিনা তারও ইয়ে নেই। তো এই যে একটা কোলাবোরেশন দুইটা কমিউনিটির মধ্যে হচ্ছে, এটা আসলে কিভাবে মানে আসলে চলছে, কিংবা কিভাবে মানে আরো বেড়ে যাবে, কিংবা কিভাবে ওই কক্সবাজার বাসীর উপরে প্রভাব ফেলতে পারে? আপনার কি মনে হয় আসলে কি মানে কি চলতেছে, এটা নিয়ে যদি একটু বলতেন, মানে কি মনে হয়? মানে এইখানে আমরা একটা জিনিস তো দেখতেই পাচ্ছি যে একটা হচ্ছে মানব পাচারে যাচ্ছে রোহিঙ্গারা, তো রোহিঙ্গারা তো আর আসলে একা পারার কথা না, কারণ একটা রোহিঙ্গা যদি মানব পাচারের জন্য বাইরে যেতেও চায়, তাকে অনেকগুলি প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়। এই প্রক্রিয়াগুলি এখন বাংলাদেশে প্রশ্ন হচ্ছে সম্পাদন করে দিচ্ছে কে? আমরা কিন্তু এর আগেও দেখেছি অনেক রোহিঙ্গার পাসপোর্টও হয়ে গেছে, জাতীয় নাগরিকত্ব হয়ে যাচ্ছে। তো এইটা করার জন্য কিন্তু লোকাল মানুষ লাগবে। তো এই ধরনের ঘটনাটা এই ধরনের অপরাধ কিংবা এই ধরনের চক্র আমরা আগে দেখিনি। এটা রোহিঙ্গারা যখন আসছে, রোহিঙ্গাদের যখন চাহিদা তৈরি হয়েছে যে তারা বাইরে পাচার হতে চায়, কিংবা পাচার হলে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, তখনই আবার তাদেরকে এই লোভের ফাঁদে পা ফেলানোর জন্য আরেকটা চক্র তৈরি হয়ে গেছে, যারা লোকাল কমিউনিটি, এরা স্থানীয়, এরা কক্সবাজারের স্থানীয় হতে পারে কিংবা বাংলাদেশের কেউ হতে পারে, এবং এই চক্রগুলি তো এদেরকে পুরোপুরি সাপোর্ট দিয়ে যাচ্ছে। কারণ এই নৌকার মালিকটা কিন্তু বাংলাদেশি হবে, নৌকার মালিক কখনো রোহিঙ্গা হবে না। সেই রোহিঙ্গার খাবারও যে দিবে, খাবারের ব্যাকআপটা এই যে মধ্যবর্তী সময়ে সাগরে গিয়ে কিংবা ওইখানে কারো হাতে পৌঁছে দেয়া, এই যে পুরো যে চেইনটা, এই চেইনটা কিন্তু শুধু রোহিঙ্গাদের না, রোহিঙ্গারা হয়তো বা মানব পাচারে মানে ভিকটিম হিসেবে যাচ্ছে, কিন্তু এর পেছনের পুরো চক্রটাতে আমাদের লোকাল কমিউনিটি আছে। কখনো কখনো রোহিঙ্গারাও, যেহেতু ওই যে বলছি তাদের কারো কারো টাকা দরকার, তারাও এই চক্রের ভেতরে ঢুকে যাচ্ছে। এবং আরেকটা জায়গা কিন্তু মিয়ানমারের রোহিঙ্গা তো সবাই চলে আসেনি বাংলাদেশে, বাংলাদেশে একটা নির্দিষ্ট পরিমাণ জনগোষ্ঠী এসেছে, কিন্তু এর বাইরেও কিন্তু আমরা মিয়ানমারে আমাদের এখনো রোহিঙ্গা জনগোষ্ঠী আছে। তো তাদের সঙ্গে তাদের একটা যোগাযোগ তো সবসময় থাকেই। এই কমিউনিটিটা পুরা একটা বিশাল একটা সিন্ডিকেট চেইন তৈরি হয়ে গেছে।
যে মিয়ানমারের রোহিঙ্গা কমিউনিটি, বাংলাদেশের লোকাল কমিউনিটি এবং বাংলাদেশের যারা মানব পাচার হতে চাচ্ছে কিংবা হচ্ছে, এরা এই তিনটা গ্রুপ মিলে কিন্তু একটা সিন্ডিকেট। তো আমাদের এই দেশ থেকে প্রচুর মানুষ এখন এই ধরনের অপরাধে যুক্ত হয়েছে। কি ধরনের প্রভাব পড়তে পারে কক্সবাজারের উপর যদি এটা চলমান অবস্থায় থাকে আর কি? মানব পাচারের জন্য হ্যাঁ হ্যাঁ, মানব পাচারের জন্য একটা হচ্ছে অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে, যেহেতু ওদের কর্মক্ষেত্র নাই আমি বলছিলাম, এবং লোকাল কমিউনিটিরও কিন্তু কর্মক্ষেত্রের অভাব। তো এইটা তো আসলে একটা বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। যখনই অপরাধ তৈরি হয় তখনই একটা নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়, এবং এই যে চক্রগুলি যে প্রতিদিনই ক্ষমতায়িত হচ্ছে, ওই যে বলছিলাম যে অপহরণও হচ্ছে, এখন কিন্তু পর্যটকও অপহরণ হয়। হ্যাঁ, তারপরে আছে এই কক্সবাজার তো আমাদের আসলে পর্যটন এলাকা, এটা আমাদের দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক স্পট। এই হাটটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে দেশের বাইরের মানুষ আসতে চাচ্ছে না, একটা নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে। এই সিন্ডিকেটগুলি সবসময় সক্রিয় থাকছে। এই সিন্ডিকেট যে শুধুমাত্র মানব পাচারের সঙ্গেই যুক্ত এরকম না, একই ব্যক্তি দেখা যাচ্ছে সে কখনো ইয়াবা পাচার করছে, সে কখনো অস্ত্র পাচার করছে, সে কখনো মানব পাচারের সঙ্গে যুক্ত হচ্ছে। তার মানে কি, তার অপরাধের ধরনের মানে এই ভ্যারিয়েশনটা অনেক। সে জাস্ট একটা নির্দিষ্ট সময় পরে সে অপরাধী হিসাবেই মানে থেকে যাচ্ছে। তো তার কারণে তো নিরাপত্তা ঝুঁকি নানাভাবে তৈরি হতেই পারে আসলে।